জ্বালা জ্বালা অন্তরে জ্বালা। কাবুয়াই যেমনি কইতো না যে জ্বালা জ্বালা অন্তরে জ্বালা। তা এখন ওই ডেস্টিনি বিরোধী দালাল গোষ্ঠীর যে ছানাপনা আছে তাদের এখন জ্বালা অন্তরে জ্বালা, জ্বালা জ্বালা। কথাটা বললাম কেন বুঝতে পারছেন নিশ্চয়ই, যে এখন ধরেন ডিন ভেরিফাই হইতেছে, সার্ভার চালু হয়ে গেছে, ডায়মন্ড মিটিং হইতেছে, অফিস চালু, সামনে ব্যবসা চালু, তো সব মিলাইয়া দালাল গোষ্ঠীর অন্তরে জ্বালা জ্বালা। আর এই যে আমরা যে এই 32 দাঁত বাইর করে আমরা যে হাসিগুলা দেই এই হাসিগুলো তো তাদের কলিজাতে আরো অন্তরে জ্বালা বাড়াইয়া দেয়। তো সবাই বেশি বেশি করে হাসবেন, এতে করে প্রথমত আপনার হার্টের ব্যায়াম হইব, আর দ্বিতীয়ত ডেস্টিনি বিরোধী দালালের বাচ্চাদের অন্তরের জ্বালা আরো বৃদ্ধি পাইব। যাই হোক, তো আসেন আমরা আজকের আলোচনাটা শুরু করব গতকালকের অনুষ্ঠিত হয়ে যাওয়া যে ডায়মন্ড মিটিং, সেই ডায়মন্ড মিটিংয়ের একটা পার্সোনাল অল ওভার ইভালুয়েশন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি, চলেন। তো আমি ভেরি মাচ মোটিভেটেড, ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড প্লিজড ব্যক্তিগতভাবে এই জন্য যে গতকালকের যখন ডায়মন্ড কনফারেন্স চলছিল কনফারেন্স রুমে, তো বাইরে বিনিয়োগকারী হিসেবে অনেকেই ছিলেন, আমিও ছিলাম। তো খুব কাছ থেকে পুরো বিষয়গুলো অবজার্ভ করার কারণে আমি পার্সোনালি বেশ মোটিভেটেড। কেন মোটিভেটেড? যেমন আমি অনেক ডায়মন্ডদের খুব কাছ থেকে দেখছিলাম, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তারপর তাদের চোখের চাহনি, সব কিছু মিলে তারা যে আসলে সত্যিকার অর্থেই তাদের সেই হারিয়ে যাওয়া স্বপ্নিল কেরিয়ার, যেটা তিল তিল করে যেটা তারা তৈরি করছিলেন, ডায়মন্ড এক্সিকিউটিভ যে পদবিটা, সেই হারানো কেরিয়ারটা, সেই স্বপ্নিল কেরিয়ারটা যে আবার ফেরত পাচ্ছেন, এই আনন্দে যে তারা বিভোর, এটা বোঝাই যাচ্ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজে। তো এই কারণে আমি মোটিভেটেড। আরও একটা বেশি কারণে মোটিভেটেড এই জন্য যে আগামীর যে ডেস্টিনি, এই ডেস্টিনির হাল ধরবেন কিন্তু এই যে কালকে যারা ডায়মন্ড উপস্থিত হয়েছিলেন ওনারাই। তো ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে আসলে সব ডায়মন্ড কিন্তু আগামীর ডেস্টিনিতে আসবে না। অপ্রিয় হলেও কথাটা সত্য। আমি জাস্ট দু একটা এক্সাম্পল দিই, যদিও হয়তোবা অনেকে আসবেন, আবার অনেকে নাও আসতে পারেন, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, বাকিটা সময় বলে দেবে। জাস্ট আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি। কালকে যারা উপস্থিত ছিলেন ওনারাই হবেন আগামীর ডেস্টিনির মূল চালিকা শক্তি। কালকে যে ডায়মন্ড যারা উপস্থিত ছিলেন, আর আরও কিছু ডায়মন্ড আছেন বাংলাদেশে, মানে আমাদের তো টোটাল প্রায় 80 to 85 পিপল ডায়মন্ড এক্সিকিউটিভ মেবি। তো এদের ভিতরে প্রায় 40, 50, ইভেন 60% বা 70%-এর মতো কালকে কিন্তু উপস্থিত ছিলেন। তো বাকি যারা উপস্থিত ছিলেন না, তাদের ভিতর থেকে একটা পোর্শন কিন্তু আর কখনোই হয়তো বা ডেস্টিনিতে কামব্যাক করতে পারবেন না, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন। যেমন আমি যদি বলি, গোলাম রাব্বানি সুমন, যিনি আমাদের বর্তমান শেয়ার হোল্ডার, ওনার যে ভাই গোলাম কিবরিয়া মিল্টন, খুব সহসাই ডেস্টিনিতে এই ডায়মন্ড এক্সিকিউটিভের কামব্যাক করাটা তুলনামূলক কঠিন হবে। কেন কঠিন হবে আমি আপনাকে বলি। যেমন এই যে আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো বললে শুনলে অবশ্য আমাদের শেয়ার হোল্ডার গোলাম রব্বানি সুমন মনে কষ্ট পাইতে পারেন, আপনার আপন ভাই, কিন্তু তারপরেও তো বলতে হবে, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট এটা তো বলতে হবে। মানে অনেকেই যারা ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে বা সিনিয়র হিসেবে অনেকে যারা আসতে পারবেন না, তাদের মধ্যে সম্ভবত গোলাম কিবরিয়া মিল্টন একজন, মিলেনিয়াম ফাউন্ডেশনের যিনি সিইএম। খুব সহসাই যে উনি চলে আসতে পারবেন, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ উনি ফ্রান্সে কিন্তু পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়ে এখন ফ্রান্সে আছেন। ফ্রান্সে একটা সেলুনও দিছে ওই ভদ্রলোক, ওই সেলুন টেলুন দিয়ে টুকটাক উনি কম বেশি কামাইতেছে, যা এটা দিয়ে উনি চলতেছে, মাসে লাখ 2 টাকা কামায় এই সেলুন দিয়া। তো এখন দেখেন, আমি যদি ভুল করে না থাকি,
আমার কাছে প্রাপ্ত তথ্য মোতাবেক মানে ওনার এই অ্যাজাইলেম যে কার্ড, এই যে গোলাম কিবরিয়া মিল্টন, এটা প্রায় আগামী একটা দীর্ঘ উল্লেখযোগ্য সময় ওনাকে ফ্রান্সে থাকতে হবে, সম্ভবত 9 বছর। মানে আগামী 9 বছর বা একটা দীর্ঘ সময়, এই সময় পর্যন্ত উনি যদি ফ্রান্সে না থেকে চলে আসেন বাংলাদেশে, তাহলে ওনার অ্যাজাইলেম কার্ডই তো বাতিল হয়ে যাবে। তো এই অ্যাজাইলেম কার্ড বাতিলের ঝুঁকি আমার মনে হয় প্রাথমিক দৃষ্টিতে উনি নেবেন না। আর তাছাড়া জিওনাস গ্লোবালের মাধ্যমে ওনারা যে মানি গ্যাম্বলিং করছে, এই যে গোলাম কিবরিয়া মিল্টন উনি যে মানি গ্যাম্বলিং করছে, এটা আসলে ব্যাপক পরিমাণের। আরও একজন আছে, আমি বলবো একটু পরে। তো যার কারণে এই যে দেশে এবং দেশের বাইরে সব কিছু মিলে যেই পরিমাণ জিওনাস গ্লোবালের মাধ্যমে যে পরিমাণ লাইবিলিটিস জনাব গোলাম কিবরিয়া মিল্টন তৈরি করেছেন, এটি ফেস করা এই মুহূর্তে ওনার পক্ষে সম্ভব না। পাশাপাশি ডেস্টিনির লাইবিলিটিস তো আছেই, আর এজএলএম কার্ড বাতিলের সমস্যা তো আছেই। তো সব মিলে যত কিছুই হোক না কেন, এই গোলাম কিবরিয়া মিল্টনের পক্ষে খুব দ্রুতই ডেস্টিনিতে এসে ব্যবসা শুরু করাটা সম্ভব হবে না। উনি হলেন একজন। আরেকজন হলেন কেএম ফরহাদ। এই যে কেএম ফরহাদ সেম, এই যে জিওনাস গ্লোবালের মাধ্যমেও কিন্তু একটা বিশাল মানি গ্যাম্বলিং এর কাজে উনিও কিন্তু সম্পৃক্ত, কেএম ফরহাদ। তো এই যেই পরিমাণ লাইবিলিটিস এই যে জিওনাস গ্লোবালের মাধ্যমে কেএম ফরহাদ এবং এই গোলাম কিবরিয়া মিল্টন তৈরি করেছেন, এই লাইবিলিটিস ফেস করা এবং বাংলাদেশে যে পরিমাণ মানুষের কাছ থেকে ওনারা টাকা সংগ্রহ করেছেন জিওনাসের মাধ্যমে, এগুলোকে মোকাবেলা করে বাংলাদেশে খুব সহজেই তাদের পক্ষে আসা সম্ভব না। আর তার উপর অ্যাজাইলাম কার্ড বাতিল হওয়ার সমস্যা তো আছেই। তো সব মিলে এই যে দুইটা ব্যক্তির নাম বললাম, যেমন ক্রাউন এক্সিকিউটিভ কেএম ফরহাদ আর ডায়মন্ড এক্সিকিউটিভ গোলাম কিবরিয়া মিল্টন, এই দুজনকে খুব সহজেই চাইলেও কিন্তু আপনি ডেস্টিনির সেলস অ্যাক্টিভিটিসে চাইলেও পাবেন না। তো এইরকম আরও বেশ কিছু ডায়মন্ড এবং ক্রাউন আছে যারা খুব সহজেই চাইলেই ডেস্টিনির বিজনেসে ইনভলভ হতে পারবে না। পিএইচডিদের ক্ষেত্রেও সেম। যেমন ধরেন আমি যদি নাজিমউদ্দিন জুয়েলের কথা বলি, একসময় ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরামের নেতৃত্ব দেওয়া, পরবর্তীতে গ্রিন ফ্যামিলির মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোশেয়ারের টাকা এই সেই হাবিজাবি অনেক কিছু করা, এরপর জিওনাসে কিন্তু ওই যে এই নাজিমউদ্দিন জুয়েলেরও কিন্তু সম্পৃক্ততা আছে। তো জিওনাস গ্লোবালে নাজিমউদ্দিন জুয়েলের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা এবং সেই লাইবিলিটিস সব কিছু মিলে তার পক্ষেও কিন্তু খুব সহজেই বাংলাদেশে আসা বা এই ব্যবসায়িক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া সম্ভব হবে না। তার উপর এজএলএম কার্ড বাতিলের সমস্যা তো আছেই। আমি এই তিনটা ব্যক্তির উদাহরণ এই জন্য দিলাম যে ডায়মন্ড এক্সিকিউটিভ গোলাম কিবরিয়া মিল্টন, ক্রাউন এক্সিকিউটিভ কেএম ফরহাদ, মানে খন্দকার মোশাররফ খালেদ মোশাররফ ফরহাদ, মেবি খালেদ মোশাররফ হোসেন ওনার নাম, আর যে নাজিমউদ্দিন জুয়েল। তো এই ক্যাটাগরির ব্যক্তিগুলো কিন্তু তাদের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে মানে খুব সহসাই ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমে ইনভলভ হতে পারবেন না। এটা অপ্রিয় হলেও সত্য। এরকম আপনি অনেক ডায়মন্ড, আরও কিছু ডায়মন্ড পাবেন এবং আরও কিছু ক্রাউন পাবেন। তো এই ক্যাটাগরির ব্যক্তি ছাড়া বাকি যারা নিট অ্যান্ড ক্লিন আছেন, সেই ডায়মন্ডরা কিন্তু গতকালকে উপস্থিত হয়েছিলেন। আর এই কারণেই আমি শুরুতেই বলছি যে আগামীর ডেস্টিনির হাল এই কালকের উপস্থিত ডায়মন্ডরাই কিন্তু ধরবে, তাদেরকেই ধরতে হবে। চাইলেও অনেককেই পাওয়া যাবে না। মেকাজাদের কথা বাদই দিলাম, মেকাজাদ তো এখন কানাডাতে আছে, বা আরও বেশ কয়েকজনের কথা বাদ দিলাম। তো এই যে এই ব্যক্তিগুলো, তো আগামীর ডেস্টিনির মূল নেতৃত্ব যাদের হাত ধরে তৈরি হবে, তারা কিন্তু অলরেডি কালকে উপস্থিত ছিলেন। আর যারা টেকনিক্যাল কারণে বিভিন্ন লাইবিলিটিস তৈরি করেছেন, আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন গোলাম কিবরিয়া মিল্টন বা কেএম ফরহাদ, নাজিমউদ্দিন জুয়েল, ওনারা এক ধরনের লাইবিলিটিস তৈরি করার কারণে আগামী ডেস্টিনিতে খুব সহজেই কামব্যাক করতে পারবে না। সেমভাবে দেখেন D2K অ্যাসোসিয়েটসেও যে লাইবিলিটিসগুলো তৈরি করেছে বাটপারের বাচ্চারা, এরাও কিন্তু তাদের এই বিগ লাইবিলিটিসের কারণে খুব সহজেই ডেস্টিনির কার্যক্রমে সম্পৃক্ত হওয়াটা তাদের জন্য কিন্তু কঠিন হবে। কিন্তু বিপরীতে দেখেন যাদের কোনো মানি গ্যাম্বলিং রিলেটেড লাইবিলিটিস নাই, তারা কিন্তু ঠিকই ইজিলি ডেস্টিনিতে আসতে পারছেন। যেমন অনেক ট্রেডিশনাল ব্যবসা করছেন অনেকেই, রিয়েল এস্টেট ব্যবসা করছেন অনেকেই, মানে মানি গ্যাম্বলিংয়ের ভিতরে যারা নাই বা যারা গত এক যুগে ডেস্টিনির লাইবিলিটিসের পরে নতুন কোনো লাইবিলিটিস ক্রিয়েট করে নাই, তারা কিন্তু ইজিলি ডেস্টিনিতে কামব্যাক করতে পারবে
বা পারছে তার প্রমাণ কালকের ডায়মন্ড এক্সিকিউটিভের মিটিংয়ে ডায়মন্ডদের উপস্থিতি। তার মানে আমার ব্যক্তিগত এজামশন যে আমাদের অল ডায়মন্ড এক্সিকিউটিভকে আমরা পাবো না আমাদের নতুন বিজনেস শুরু হওয়ার পরে। 85 বা 86 জন ব্যক্তি ডায়মন্ড, তো এর ভিতরে হয়তো আমরা 40-50 জন বা 60 জন ডায়মন্ডকে পাবো, আর বাকি ডায়মন্ডদেরকে হয়তো বা শুরুর দিকেই আমরা পাবো না, এই টেকনিক্যাল কিছু তাদের জটিলতার কারণে। অনেকে আবার হয়তো বা আসবেনও না, যেমন আমেরিকাতে যিনি আছেন মাহবুবুর রহমান, একজন লিখেছেন জুয়েল সহ শরীফুল ইসলাম গাজী, রাজীব হোসেন, এদেরকেও শাস্তি ভোগ করতে হবে। সবাই যার যার শাস্তি ভোগ করবে। জনাব হাফিজুর, আপনি পাংশা থেকে বলছেন, রাজবাড়ির পাংশা থেকে জনাব হাফিজুর রহমান, আপনাকে আমি চিনতে পেরেছি। এনিওয়ে, সবাই যার যার শাস্তি ভোগ করবে, পাপের শাস্তি সবাইকেই ভোগ করতে হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এনিওয়ে, তো এই কারণেই নতুনভাবে যখন ডেস্টিনির বিজনেসটা স্টার্ট হতে যাচ্ছে, আমরা সকল ডায়মন্ড এক্সিকিউটিভকে হয়তো বা পাবো না, এটা আমাদের মাথায় রেখে আগাইতে হবে। মানে 90% ডায়মন্ড আমাদের সাথে হয়তো বা চলে আসবেন, আর 10% ডায়মন্ড যারা লায়াবিলিটিস তৈরি করেছেন বিভিন্নভাবে গত এক যুগ ধরে, তারা কামব্যাক সহজেই করতে পারবে না। আর কিছু ডায়মন্ড আছেন এমনি হয়তো বা আসবেন না, যেমন আমেরিকাতে যিনি সেটেল হয়েছেন মাহবুবুর রহমান সুমন, উনি আবার এখন আসবেন কিনা আই হ্যাভ এ ডাউট। তারপরে যে আমিনুল ইসলাম সজল যিনি আমেরিকাতে আছেন, উনিও কামব্যাক করবেন কিনা আই হ্যাভ এ ডাউট। এনিওয়ে, আমি যে শুরুতে যেই কথাটা বলছি যে গতকালকের ডায়মন্ড মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন, ওনারাই হচ্ছেন আগামী দিনের ডেস্টিনির মূল প্রাণশক্তি। তো ওনাদেরকেই এখন আমাদের ভরপুর সাপোর্ট দিতে হবে ডেস্টিনির বিজনেসকে দ্রুত রিস্টার্ট করার জন্য। আর যারা যারা যে লাইবিলিটিস তৈরি করেছেন, ওনারা লাইবিলিটিস ক্লিয়ার করে যদি আসতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, না আসতে পারলে সমস্যা নেই। তবে ফাউন্ডার ডিরেক্টরদের ব্যাপার আলাদা, কারণ আমার জানা মতে 12 সালের পরে আমাদের কোনো ফাউন্ডার ডিরেক্টর এক্সট্রা কোনো লাইবিলিটিস তৈরি করেন নাই, যার কারণে মামলার জনিত বিষয়গুলোর ঝামেলা মিটে গেলে ওনারা ইজি ডেস্টিনিতে কামব্যাক করতে পারবেন। তবে রফিকুল আমিন সাহেবের বিষয়টা আলাদা, উনি ডিটুকে অ্যাসোসিয়েটসের মাধ্যমে যে লাইবিলিটিস তৈরি করেছেন, এটার বিষয়ে উনি কিভাবে সামলাবেন এটা ওনার ব্যাপার। মানে 12 সালের পরে যারা এই লাইবিলিটিস তৈরি করেছে প্রত্যেকেই কিন্তু এটার জন্য রেসপন্সিবল হবে। যেমন এই যে আমি যাদের নাম বলছিলাম, গোলাম কিবরিয়া মিল্টন, উনি সম্ভবত গতকালকের মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলেন, মানে অনলাইনে, কিন্তু খুব সহসাই চাইলেই কিন্তু উনি আসতে পারবেন না। কেন আসতে পারবেন না আমি তো বলেছি, এজেলাম কার্ড বাতিলের আশঙ্কা, তারপরে এখানে ফ্রান্সে যিনি উনি সেলুনের ব্যবসা যে দিয়েছেন, ওই সেলুন টেলুন রেখে তো উনি আসতে পারবে না সহসাই। আর প্রাতিষ্ঠানিক জটিলতা তো আছেই। কেএম ফরহাদের কথা যে বললাম, যে জিওনাস গ্লোবালের মাধ্যমে উনি যেই গ্যাম্বলিংগুলো করেছেন, উনিও চাইলে খুব সহসাই আসতে পারবেন না। নাজিমুদ্দিন জুয়েলের কথাও সেম। দেখেন কি সুন্দর মিলে যায়, সেমভাবে মিলে যাচ্ছে। কিন্তু ডিটুকে অ্যাসোসিয়েটসে যারা বাটপারি করেছে গত এক যুগ, দালালি করেছে এবং ধান্দাবাজি করেছে, তারাও কিন্তু খুব সহসাই এই রেসপন্সিবিলিটি মেনটেন করে ডেস্টিনিতে কামব্যাক করতে পারবে না। রফিকুল আমিন সাহেবের কথাও কিন্তু সেম। এনিওয়ে, তার মানে আমাদের একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আগামীর ডেস্টিনিতে পাংশা থেকে হাফিজুর রহমান লিখেছেন, বস বালিশের নিচে টাকার কোনো কি ব্যবস্থা হবে? এটা যিনি বালিশের নিচে টাকা রাখতেন ওনারই জিজ্ঞেন, আমার তো জিজ্ঞাসা লাভ নাই। এনিওয়ে, তো কালকের মিটিংটা অত্যন্ত সাকসেসফুলি অর্গানাইজ হয়েছে এবং আমি আমার ব্যক্তিগত অ্যাজামশন তো তুলে ধরলাম, যেটা যে আমাদের আসলে এই 60 থেকে 70% ডায়মন্ড যারা আছেন, যারা খুব ইজিলি কামব্যাক করতে পারবেন ডেস্টিনিতে, আমাদের তাদেরকেই দরকার, এবং দে আর এনাফ ফর রিস্টার্টিং ডেস্টিনিস বিজনেস। আর যারা যার যার মতো করে কাজ করেছেন, যেই এলোমেলো কাজ করেছেন, সেটার জবাব তাদেরকেই দিতে হবে। এটা তো আর আমাদের উপরে দায় বর্তাবে না। এনিওয়ে, তো কালকের যে আয়োজনটা হয়েছে সেই আয়োজনটা অত্যন্ত চমৎকার। আমি যে জিনিসটা বলছিলাম যে ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন, আমার জানা মতে ফাউন্ডার ডিরেক্টররা কেউই কোনো 12 সালের পরে নতুন কোনো রেসপন্সিবিলিটিতে জড়ান নাই এক্সেপ্ট রফিকুল আমিন। তো যার কারণে বাকি ফাউন্ডার ডিরেক্টররা খুব ইজিলি মামলা নিষ্পত্তিজনিত বিষয়ের পর ডেস্টিনিতে আবার কামব্যাক করে চলে আসতে পারবেন ইজিলি। এনিওয়ে, আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তো আপনারা কম বেশি দেখতেই পাচ্ছেন। তো আমি কালকের ডায়মন্ড মিটিংটায় যারা উপস্থিত ছিলেন, যেমন আমি বেশ কয়েকজনের সাথে আমি খুব কথাও বলেছি। যেমন একজন ডায়মন্ড এক্সিকিউটিভের সাথে কালকে কথা হলো, ওনার নাম জনাব কেএম শফিউল্লাহ। ওনার চোখে মুখে আমি দেখতে পাচ্ছিলাম যে আসলে ডেস্টিনির বিজনেসটা কত দ্রুত চালু হবে এবং কত দ্রুত ব্যবসাটা শুরু করা যায়, এই জন্য উনি কিন্তু মানে অপেক্ষা করছেন। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই কিন্তু বোঝা যায়। এর বাইরে মাইনুদ্দিন সুমন ডায়মন্ড এক্সিকিউটিভ উনি ছিলেন, তারপরে আপনার নূরে আলম সিদ্দিকী সুমন উনি ছিলেন,
আপনার নুরুল ইসলাম সরকার প্রগ্রেসিভের উনি ছিলেন, তারপর আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ রাকিবুল ইসলাম ইয়াং ডায়মন্ড উনি ছিলেন, সালাউদ্দিন দীপু উনি ছিলেন, উনি এখনও সেই হাসি খুশি মানুষই আছেন, ওনার সাথেও কথা বলছি। এরকম আরও অনেকেই ছিলেন কিন্তু। তারপর এই যে ওই সিরামনের ডাউনলাইন আব্দুল আল মামুনও ছিল। তো যাক, সে যে ছিল এই জন্য তাকে ধন্যবাদ, এই জন্য তাকে আজকে আর ভেলকা কইলাম না, চিকনে ভেলকা কইলেছি কিন্তু। যাই হোক, আরও অনেকেই ছিলেন, ফ্রুটফুলি একটা প্রোগ্রাম হয়েছে। তো এই কালকের এই প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে যারা পেছন থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আয়োজক সহ প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে কালকের প্রোগ্রামটা অর্গানাইজিংয়ের ক্ষেত্রে ডায়মন্ডদেরকে কোঅর্ডিনেশনের দায়িত্বে মেবি ছিলেন জনাব শামসুল আলম, শেয়ার হোল্ডার অ্যান্ড ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেড। জনাব শামসুল আলম, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুন্দর একটি প্রোগ্রাম আপনি উপহার দিয়েছেন, আর সার্বিক বিষয়গুলো চমৎকারভাবে কোঅর্ডিনেশন করেছেন জনাব আশরাফুল আমিন, ম্যানেজিং কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড। আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম সহ বোর্ডের অল ডিরেক্টর যারা আছেন, সকলে মিলেই সম্মিলিত প্রচেষ্টায় কালকের এই সাকসেসফুল মিটিংটি করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আর দেশের বাইরে থেকে যে সকল ফাউন্ডার ডিরেক্টররা প্রতিনিয়তই এই কার্যক্রমকে ফলো আপ করে যাচ্ছেন, স্পেসিফিক ওয়েতে আমি যদি বলি, আমাদের বর্তমান সময়ে সার্বিক কার্যক্রমকে অত্যন্ত গতিশীল করার লক্ষ্যে যিনি সর্বমুহূর্তে ফলো আপ করে যাচ্ছেন সবাইকে, জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আমাদের একজন অনারেবল ফাউন্ডার ডিরেক্টর। উনি অবশ্য প্রচার বিমুখ মানুষ, সবসময় পেছন থেকে কাজ করতেই পছন্দ করেন। ওনার বিষয়গুলো সামনে হয়তো বা আপনারা জানবেন, আমরা অনেকেই জানি না, আরও অনেকেই কাজ করছেন, যেমন মেজবাউদ্দিন স্বপন আছেন, তারপরে জনাব গফরানুল হকের পাশাপাশি জনাব সাইদুর রহমান আছেন, আরও অনেকেই আছেন যারা এই কার্যক্রমটাকে একটা সাকসেসফুল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান বোর্ড এবং বর্তমান ম্যানেজিং কোঅর্ডিনেটর আশরাফুল আমিন সহ এবং বাকি সকল পর্যায়ের ব্যক্তিদের সাথে সিরিয়াসলি কমিউনিকেশন করছেন। এবং কালকের প্রোগ্রামটা বাস্তবায়নের ক্ষেত্রে ফাউন্ডার ডিরেক্টর হিসেবে যারা আছেন বিদেশে, তাদের যথেষ্ট অবদান আছে, ওনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ডায়মন্ডদেরকেও ধন্যবাদ জানাই। বিভিন্ন ব্যবসায়িক ব্যস্ততা এবং সামগ্রিক পরিস্থিতির মাঝেও যারা উপস্থিত হয়ে আমাদেরকে একটি সুন্দর ডায়মন্ড মিটিং উপহার দিয়েছেন। আপনাদেরকে দেখে আমরা মোটিভেট হই, আপনাদেরকে দেখে আমরা ভরসা পাই এবং আমাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। তো এই জন্য আপনাদের যারা ডায়মন্ড উপস্থিত হয়েছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। তো এবার আসি পরবর্তী আলোচনায়। আমি যতদূর জানি, গতকালকের যেই ডায়মন্ড মিটিং, এই ডায়মন্ড মিটিংয়ে মার্কেটিং প্ল্যানের ব্যাপারগুলো নিয়ে কিছু ডেমনস্ট্রেশন বা ট্রাবল শুটিং মেবি হয়েছে, আরও হয়তো বা হবে। তার মানে ধারণা করছি মার্কেটিং প্ল্যান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে হয়তো বা প্ল্যান দেয়া হয়েছে। তো মার্কেটিং প্ল্যান বাস্তবায়ন কমিটিতে যারা আছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আপনাদের কাছে 7 দিনের ভেতরে মার্কেটিং প্ল্যানের একটা বিষয়ে আবেদন করেছিলাম, তো আপনারা হয়তো বা এর ভিতরেই মার্কেটিং প্ল্যান রেডি করে আমাদেরকে দিয়েছেন বা দিচ্ছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর এর বাইরে প্রোডাক্টের ব্যাপার নিয়েও হয়তো বা কালকের মিটিংয়ে আলোচনা হয়েছে। বাকিটা বিস্তারিত ধীরে ধীরে আমরা জানতে পারবো আমাদের বাকি কার্যক্রমগুলো যখন আমাদের সামনে উপস্থাপিত হবে, তখন হয়তো বা জানতে পারবো। এবং সম্ভবত আগামী 15 দিনের ভিতরে এরকম আরও একটি ডায়মন্ড মিটিংয়ের প্রস্তুতি মেবি মালিক পক্ষের অবস্থান থেকে বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে মেবি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর বাইরে কাস্টমার সার্ভিস তো সেট আপ হয়ে গেছে গতকালকে থেকে। এটা হয়তো বা 2-1 দিনের ভিতরে আমরা কাস্টমার সার্ভিস হটলাইন নাম্বারও এটাও আমরা পাবো। এর বাইরে ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে সিআইডি দিয়েও যেন ডিন ভেরিফিকেশন করা যায়, এরকম কিছু প্রসেস মেবি চলছে। মানে বিষয়টা কি, আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। অনেক সময় আপনারা অনেকেই ভাবেন যে এখনও কাজটা হচ্ছে না কেন। আসলে একদিনেই কিন্তু সব হয় না, এটার জন্য একটু সময় লাগে। আর ম্যানেজমেন্টের প্রতিও একটি অনুরোধ থাকবে যে আসলে মার্কেটিং প্ল্যান পুরোপুরি কমপ্লিট হবে, তারপরে আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে, এরকম কখনোই কিন্তু হবে না। আমি বিশ্বাস করি আপনারাও এটি ভালো করেই জানেন, কারণ আপনাদের যথেষ্ট জ্ঞান এবং আপনাদের যথেষ্ট মেধা আছে এবং আমাদের চেয়ে আপনারা অবশ্যই এই ব্যাপারে ভালো জ্ঞান রাখেন। তো আশা করি আপনারা এই জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন যে সম্পূর্ণ 100% স্যাটিসফাইড একটা মার্কেটিং প্ল্যান কিন্তু শুরুতেই আপনারা পাবেন না। এই জন্য একটা বেসিক একটা মার্কেটিং প্ল্যান নিয়ে যদি দ্রুত ব্যবসাটা শুরু করে দেওয়া যায়, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কাজ করলে আবার কিছু প্রবলেম ক্রিয়েট হবে, তখন এটার আবার একটু সলিউশন হলো। এভাবে মাস 3-4 এভাবে যদি ট্রাবল শুট করা হয়,
ব্যবসা শুরু হওয়ার পরে দেখবেন 3 থেকে 4 মাস বা 6 মাস বা 1 বছরের ভিতরে একটা সাস্টেইনেবল মার্কেটিং প্ল্যান হয়তো বা আমরা পেয়ে যাব। তবে একেবারে অ্যাট ফার্স্ট একেবারে শুরুতেই কিন্তু একটা সাস্টেইনেবল মার্কেটিং প্ল্যান কেউই তৈরি করতে পারবেন না। এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, বাকি এটা আপনাদের বিবেচনা। তো এই ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে কোনো একটা মার্কেটিং প্ল্যান যেটা শতভাগ সফিস্টিকেটেড নাও হইতে পারে, বাট স্টার্ট করে দিলে একটা বিজনেস অপারেটিং সিস্টেম যখন চালু হয়ে যাবে, কাজ করতে করতেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় প্রবলেম আছে। এভাবে 3 মাস 6 মাস বা বছরখানেক ঘুরতে ঘুরতে একটা সময় আমরা একটা সফিস্টিকেটেড মার্কেটিং প্ল্যান হয়তো বা পেয়ে যাব। কিন্তু ওই পর্যন্ত যেতে গেলে শুরুটা করতে হবে কিন্তু যেটা আছে সেটা নিয়েই। মানে সাইকেল চালানোর ক্ষেত্রে শতভাগ সাইকেল চালানো শিখে তারপরে সাইকেল চালাতে নামবো, এই কাজটা কিন্তু হয় না। একটু শিখেই সাইকেল নিয়ে নামে যেতে হয়, এরপরে বাড়ি খাই পয়রা যাই, আবার বাড়ি খাই পয়রা যাই, এভাবে উঠতে 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 একসময় আমরা কিন্তু একজন দক্ষ সাইকেল চালক হয়ে যাই। তো সবাই যদি এই চিন্তা করে যে একেবারে শতভাগ দক্ষ সাইকেল চালক হয়ে তারপর সাইকেল উঠবে, এটা কখনোই হয় না। তো সেমভাবে শতভাগ একটা স্যাটিসফ্যাক্টরি মার্কেটিং প্ল্যান তৈরি করে তারপরে ব্যবসা শুরু করবো, এরকম কিন্তু কখনোই হবে না। একটা বেসিক অ্যাজাম্পশন দিয়ে শুরু করে দিলে ধীরে 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 প্রবলেমগুলো সলিউশন করে 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 একটা সফিস্টিকেটেড মার্কেটিং প্ল্যান আশা করি আমরা পেয়ে যাব। আপনারা আমাদের চেয়ে যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট বিচক্ষণ, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। আশা করি আপনারা মালিক পক্ষ যারা আছেন এ ব্যাপারে অবশ্যই আপনারা ভেবে রেখেছেন। বাকিটা আমরা আমাদের পক্ষ থেকে আবেদন জানিয়ে রাখলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন ব্যবসাটা শুরু করা হয়, যাতে আমরা আমাদের বিজনেসটা শুরু করতে পারি। তো বাকিটা আপনাদের বিবেচনায় আমরা রাখছি। আশা করছি আপনারা আমাদের এই বিষয়গুলো সদয় বিবেচনা করবেন। আর কাস্টমার সার্ভিসের যে কথাটা বলছিলাম, এটা হয়তো বা আগামী 2-1 দিনের ভেতরে কাস্টমার সার্ভিসের ব্যাপারটা আমরা জেনে যাব। তারপর ডিন ভেরিফিকেশনের কাজ, এটাও হয়তো বা আরও সহজ হবে ধীরে ধীরে। এটা পরিস্থিতি আমাদেরকে বলে দিবে যে আসলে কাজগুলো কতটুকু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেকে যারা অস্থির হচ্ছেন, আপনাদের কাছে একটা এক্সাম্পল দেই, আপনারা নেটওয়ার্কার আপনারা বুঝবেন আমাদের কথাগুলো। ধরেন আপনি যখন এই যে আমার পেছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা কিন্তু প্রথমেই মসৃণ হয় নাই। প্রথমে কিন্তু এখানে ইট লাগানো হয়েছে, ইট লাগানোর পর এটা কিন্তু খসখসা ছিল। তারপরে এই ওয়ালের মধ্যে ওই যে কনি আছে না, কনি দিয়ে উড়াইয়া উড়াইয়া সিমেন্ট লাগানো হয়েছে। সিমেন্ট লাগানোর পরেও কিন্তু এটা মসৃণ ছিল না, এলোমেলো ছিল। তারপরে ওই যে কাঠের একটা কি যেন আছে, এটাতে ঘষায় ঘষায় সোজা করা হয়েছে। তারপরেও কিছু জায়গা গ্যাপ ছিল, সেই জায়গাগুলোতে আবার সিমেন্ট লাগানো হয়েছে, লাগায় আবার সমান করা হয়েছে। এভাবে কয়েকবারের প্রসেসেই কিন্তু আমার পিছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা একটা মসৃণ ওয়াল হয়েছে। ঠিক একই রকম আপনি আজকেই আপনার সব কাজ কমপ্লিটলি বুঝে ফেলবেন, এটা কখনোই হবে না। আমাদের মার্কেটিং প্ল্যান বলেন, আমাদের ডিন ভেরিফিকেশন বলেন, এগুলো একটা বিশাল কর্মযজ্ঞ। এইটা আপনি শুরুর দিকে শতভাগ আপনার মনোপুত্ত তো হবে না। যখন যতটুকু হবে অতটুকু কাজ আমাদের করতে হবে এবং আগায় যেতে হবে। অতএব ওই যে অনেকে যাদের ভিতরে হতাশা কাজ করছে, আমি বলবো আপনাদের হতাশা হতাশ হওয়াটা ঠিক না। কারণ মার্কেটিং প্ল্যান বলেন, ডিন ভেরিফিকেশন বলেন, কাস্টমার সার্ভিস বলেন, সব কিছু একটা ইনিশিয়াল স্টেজে আছে। তো সেই জায়গায় মালিক পক্ষকে পর্যাপ্ত সময় এবং পর্যাপ্ত সহযোগিতা আমাদের পক্ষ থেকে দিতে হবে। বিনিয়োগকারী হিসেবে এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি। আশা করছি আপনারা বিষয়টুকু বিবেচনা করবেন, যারা বিনিয়োগকারী আছেন এবং ডিস্ট্রিবিউটর আছেন। এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা মালিক পক্ষকে অবশ্যই সময় এবং সমর্থন দিব, বিশেষ করে এই কাজগুলো ওনাদের গোছানোর ক্ষেত্রে। আর এখন সম্ভবত এই মুহূর্তে ডায়মন্ড কনফারেন্স যেহেতু হয়ে গেল, একটা পিএইচডি কনফারেন্স হওয়াটা মনে হয় এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মালিক পক্ষ আশা করি বিষয়টা বিবেচনা করবেন। ম্যানেজমেন্টে যারা আছেন, ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন, ম্যানেজিং কোঅর্ডিনেটরের দায়িত্বে যিনি আছেন জনাব আশরাফুল আমিন সহ বাকিরা, আশা করি বিষয়টা বিবেচনা করবেন। যেমন ধরেন আমাদের ডায়মন্ড কনফারেন্সের পর একটা পিএইচডি কনফারেন্স যদি হয়, ধরেন পিএইচডি কনফারেন্সের ডায়াগ্রামটা যদি এরকম হয় যে ওই পিএইচডি কনফারেন্সে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা আছেন তারা সবাই থাকলেন, ডায়মন্ড এক্সিকিউটিভরা থাকলেন, তারপরে পিএইচডিরাও থাকলেন, এবং পিএইচডিদেরকে যদি এই ডিন ভেরিফিকেশন সম্পর্কে, তারপরে আমাদের আপকামিং মার্কেটিং প্ল্যান বলেন বা এই সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে যদি আপনার প্রজেক্টরে, পাওয়ার পয়েন্টে, স্লাইড শোতে যদি জিনিসগুলো ডেমনস্ট্রেশন করা হয়, তাহলে দেখেন পিএইচডিদের জন্য কিন্তু বিষয়টা বোঝাটা তুলনামূলক সহজ হবে। কারণ একটা সেন্ট্রাল সার্ভিস যদি পিএইচডিরা পায় তাহলে এই কাজটা কিন্তু আরও গতিশীল হবে, এটা আমি বিশ্বাস করি। যেমন ধরেন আমাদের যে মার্কেটিং প্ল্যানটা যদি ওই প্রোগ্রামে ডেমনস্ট্রেশন করা হয় খসড়া,
অথবা ধরেন আমাদের যেই যেহেতু নিশ্চয়ই আপনারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার একটা প্রস্তুতি নিয়ে নিয়ে কাজ করছেন, আপনাদের নিশ্চয়ই একটা ফিউচার প্ল্যান আছে। তাহলে আমাদের কি ফিউচার প্ল্যান, এই ফিউচার প্ল্যানটা যদি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের বিনিয়োগকারী হিসেবে যারা পিএইচডি আছে তাদের সাথে যদি শেয়ারিং কেয়ারিং করা হয়, তারপর ধরেন আমাদের দায় মুক্তির যে রোড ম্যাপ, নিশ্চয়ই গতকালকে আমাদের ট্রি প্ল্যান্টেশনের যিনি শীর্ষ কর্মকর্তা জনাব জাহাঙ্গীর, নেক্সাস জাহাঙ্গীর নামে ওনাকে অনেকে আমরা চিনি, তো উনিও ছিলেন। তার মানে দায় মুক্তের একটা রোড ম্যাপও কিন্তু হয়তোবা মালিক পক্ষের অবস্থান থেকে তৈরি করা হচ্ছে। তো এই বিষয়গুলো যদি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের মাধ্যমে, স্লাইড শোর মাধ্যমে যদি একটা পিএইচডি কনফারেন্স করে ডায়মন্ডদের উপস্থিতিতে, পিএইচডিদের উপস্থিতিতে এবং বোর্ডের উপস্থিতিতে যদি এটা প্রেজেন্টেশন থ্রো করা হয়, আমার মনে হয় এতে করে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে। আর ব্যবসা শুরুর ক্ষেত্রে হয়তোবা লাইসেন্সের প্রয়োজন বা আইনি কিছু অনুমোদনের ব্যাপার আছে, কিন্তু ব্যবসা শুরুর আগে প্রশিক্ষিত একটা সেলস অর্গানাইজেশন তৈরি করে সবাইকে টোটাল বিষয়গুলো শেয়ারিং কেয়ারিং করার ক্ষেত্রে তো সম্ভবত আইনি কোনো বাধ্যবাধকতা নাই। তো আইনি অবকাঠামো মেনে এরকম একটা পিএইচডি কনফারেন্স করা যায় কিনা এবং বিষয়গুলো ইন ডিটেল পিএইচডির সাথে এবং ডায়মন্ডদের সমন্বয়ে যদি এটা করা যায় কিনা এই ব্যাপারে বিষয়গুলো বিবেচনা করার জন্য বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড ম্যানেজমেন্ট সহ সকলের প্রতি বিনীত আবেদন করছি। তো বিশাল একটা কর্মযজ্ঞ চলছে, মালিক পক্ষের অবস্থান থেকে একটা বিশাল অ্যাক্টিভিটিসও চলছে, এবং এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার সার্ভিসের কাজও হয়তো বা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ডায়মন্ডরাও এখন কার্যক্রম করছেন, পিএইচডিরাও এখন আস্তে আস্তে যোগাযোগ করছেন, অফিসিয়াল অ্যাক্টিভিটিসও এখন আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে। তো সব মিলে আমাদের এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, বর্তমান ম্যানেজমেন্ট এবং সামগ্রিক বিষয়গুলো অত্যন্ত গতিশীল অবস্থায় চলছে। তো এবার আসেন আমরা দেখি বিপরীতে বাটপারের গোষ্ঠী কি করতেছে। দেখেন আমরা একটু দেখি, ইঞ্জিন শহীদরে দিয়ে শুরু করি। এই যে বাটপারের গোষ্ঠীর অন্যতম হোতা, তো গতকালকে দেখলাম সে নাগরিক টিভির একটা ওই টক শোতে তারে বক্তব্য দিতে দেখলাম। দেখেন সে ডায়মন্ড মিটিং আইতে পারে না, হ্যাঁ ডায়মন্ড মিটিং আইতে পারে না, কিন্তু নাগরিক টিভির টক শোতে যাইতে পারে। আর এই যে টক শোটা, আমার তো ধারণা এটা সেগুলো সব মানে প্লট করা। এগুলো এই যে কেন বললাম, এই যে এই জয়নুল আবেদিন নামে যে ব্যক্তি টকশোর ভিতরে টকশোতে যে ছিলেন, উনি তো ওই যে বেস্ট এয়ারের মূল খেলোয়াড়, মানে রফিকুল আমিন বেস্ট এয়ারের মূল খেলাটা যারা দিয়ে খেলতো এই কিন্তু এই যে জয়নুল আবেদিন, এবং মাঝখানে কিছুদিন ডিটুকে অ্যাসোসিয়েটস এর ডিএমডিও বানাইছিল হেরে। পরবর্তীতে ওই লোক কানাডা চলে গেছে, মানে এভিয়েশন সম্পর্কে এই লোকের একটা ভালো ধারণা আছে। তো বর্তমান পরবর্তী দিনে কানাডা চলে গেছে। তো কানাডাতে হয়তো ওই যে নাগরিক টিভির টিটু রহমান বা ধরেন ওই যে সাকিব বা যারা যারা আছে তাদের সাথে একটা ভালো লিঙ্ক আপ আছে, ওই লিঙ্ক আপ দিয়ে হয়তোবা মানে জিনিসটা ম্যানেজ করে হয়তোবা টক শোতে নিয়ে আসছে আর কি। তার উপর আবার কর্নেল দিদার রেও দেখলাম এখানে, মানে সব মিলেই আমরাই, আমি আর মাম্মু আমরাই খামোর মতো অবস্থা আর কি। এর আগেও একটা টক শো তারা করছিল, এখনো একটা টক শো তারা করছে। তো হঠাৎ নাগরিক টিভির একদম এত আন্তরিক হয়ে গেল আমাদের প্রতি, মানে এবং আমার তো ধারণা যে ওই এগুলো সব হলো প্লট, মানে মেক করা, এরকম করে কাজগুলো তারা করতেছে। যাই হোক, অনেকগুলো তথ্যই তারা দিল দেখলাম, ওই যে কারে কোন জায়গা দিছিল, কোন জায়গায় কত টাকা পাইছিল, কত টাকা পায় নাই, ওই কি ভক্কর চক্কর হয়েছিল, এগুলো নিয়ে আলোচনা করছে। এইগুলো নিয়ে আলোচনায় এই ইঞ্জিন যাইতে পারে, আর ডায়মন্ড মিটিংয়ে ইঞ্জিন আসতে পারে না। তো অসুবিধা নাই, হেরা এদের মতো দৌড়াক, আমরা আমাদের মতো করে কাজ করি। এখন আমাদের করণীয় কি, মানে আমরা যারা সাধারণ বিনিয়োগকারীর কথা বলছি না, যারা ধরেন আমরা অ্যাক্টিভ আছি বা আমরা আসা যাওয়ার ভিতরে আছি, মানে দায়িত্বশীল অবস্থায় যারা আমরা আছি বা আমরা দায়িত্ব নিয়ে যারা কাজ করতেছি, আমাদের এখন তাহলে করণীয় কি? আমাদের এখন করণীয় পূর্বের চেইন অফ কমান্ডটা এস্টাবলিশ করা। কেন বললাম এই কথাটা? কারণ ডায়মন্ডদের লিডারশিপটা 12 সালের পরে কাউন্সিলিং করে পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। ডায়মন্ডের লিডারশিপটা কেন নষ্ট করছে? কারণ ডায়মন্ডের লিডারশিপ যদি নষ্ট না করে তাহলে তো তৃণমূলে তো আইব না। তৃণমূলের কাছে আনতে গেলে ডায়মন্ডের লিডারশিপটা নষ্ট করতে হইব। তো পরিকল্পিতভাবে ডায়মন্ডের লিডারশিপটা নষ্ট করে দিছে, এরপরে তৃণমূলের কাছে টেনে নিছে।
এরপরে তৃণমূলের কাছ থেকে টাকা টুকা ধান্দাবাতি বার হইছে। মানে ডায়মন্ডদের লিডারশিপ যদি নষ্ট না করা হইতো তাহলে সকল তৃণমূল তো ডায়মন্ডদের সাথে কমিউনিকেশন থাকতো। তো ডায়মন্ডদের যখন লিডারশিপ নষ্ট হয়েছে তখন তৃণমূলরে কাছে টেনে নিছে ওই দালালের বাচ্চারা, নিয়ে এবার এদের কাছ থেকে টাকা টুকা 12 সালের পরে যা পারে বাইর করছে। ডায়মন্ডদের ব্যাপারে নেগেটিভ কাউন্সিলিং করছে, তৃণমূলকে নেগেটিভ কাউন্সিলিং করে ডায়মন্ডদেরকে সরাই দিছে, দিয়ে এবার তৃণমূলের কাছে টেনে নিয়ে এসা ডিটুকে অ্যাসোসিয়েটস বলেন, টাকা টুকা বলেন বা বিভিন্ন টাকা পয়সার ধান্দাবাতি করছে। কিন্তু ডায়মন্ডদের লিডারশিপ যদি নষ্ট না হইতো তাহলে ডায়মন্ডদেরকে সমন্বয় না করে কিন্তু টাকা টুকা ফিল্ড থেকে তুলতে পারতো না। এই কারণেই পরিকল্পিতভাবে ডায়মন্ডদের লিডারশিপ নষ্ট করে দেওয়া হয়েছে 12 পরে। তাহলে এখন আমাদের কাজ কি? ডায়মন্ডদের লিডারশিপটা আবার আমাদের এখন রিকভার করতে হবে, আমরা রিকভার করে দিব ইনশাআল্লাহ। এটা হলো আমাদের আরো একটা কাজ। আরো একটা কাজ কি? হাইকোর্ট অ্যাপয়েন্টেড বর্তমান বোর্ডের যে ম্যানেজমেন্ট তাদেরকে সমর্থন দেওয়া এবং তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। মানে আমরা হলাম বিনিয়োগকারী, আমরা যাকে নির্বাচিত করব তাকে দিয়েই আমরা শাসিত হব। যেমন ধরেন বাংলাদেশের জনগণ হাসিনার শাসন মানে নাই, চায় নাই হাসিনাকে, তারা ইউনূসের শাসনকে মেনে নিছে। তারা সকল ক্ষমতা কার হাতে অর্পণ করছে? ইউনূসের হাতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সকল ক্ষমতা দিয়ে বলছে যে আপনি এখন আমাদেরকে শাসন করবেন। আমরা আমাদের টোটাল শাসনের ক্ষমতা কাকে দিছি? রাষ্ট্রীয়ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দিছি। সেম ভাবে আমাদের বিনিয়োগকারীদের টোটাল শাসন করার কর্তৃত্ব বা ক্ষমতা আমরা এখন আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডকে দিচ্ছি। কেন? নাম্বার 1, এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটা বোর্ড। নাম্বার 2, আইনি যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে রাষ্ট্রীয় যে কোনো অর্গানোগ্রামে এই বোর্ডের বৈধতা আছে। নাম্বার 3, রাষ্ট্রীয় যে কোনো অর্গানোগ্রামে এই বোর্ডের সমন্বয়ের ক্ষেত্রে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি যোগাযোগ করা এবং কাজ আদায় করে নেওয়া সম্ভব। আর নাম্বার 4, আমাদের বিনিয়োগকারীদের এখন এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে বৈধ অভিভাবক যদি কেউ থেকে থাকে সেটি হচ্ছে এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড। সো তাদেরকে আমাদের ভরপুর সাপোর্ট দিয়ে যেতে হবে। বিনিয়োগকারী হিসেবে বা দায়িত্বশীল হিসেবে আমাদের আরও একটা কাজ, সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর পরিমাণে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ক্যাম্পেইন কেন করতে হবে? আপনি দেখেন আমাদের যে এই মুহূর্তে সার্বিক কার্যক্রমগুলো যে এতটুকু গোছালোভাবে এই পর্যায়ে চলে আসছে, এটা কি আমাদের তৃণমূল অনেকেই জানে না। আমাদের সবাইকে কিন্তু এখন প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হইতে হবে। আমি এর আগেও বলছিলাম একদিন যে আমাদের যদি এই মুহূর্তে বিজনেস শুরু হয়, অ্যাটলিস্ট আমি মনে করি যে 10,000 ব্যক্তি সেলসে নেমে যাবে, মানে নেটওয়ার্কার হিসেবে। তো ওই 10,000 ব্যক্তি যদি এখন তাদের 10,000 ফেসবুক আইডি দিয়ে যার যার অবস্থান থেকে যদি সোশ্যাল অ্যাক্টিভিটিস শুরু করে, সেটা আপনার ফেসবুক লাইভ হোক, আপনার লাইক পোস্ট শেয়ার করা হোক বা কমেন্ট, হোয়াট এভার ইট ইজ, এইরকম কোনো অ্যাক্টিভিটিস যদি আমাদের অবস্থান থেকে আমরা প্রচারণা শুরু করি তাহলেই আমাদের এই কার্যক্রম আরও গতিশীলতা পাবে। পাশাপাশি ডায়মন্ড মিটিং, পিএইচডি কনফারেন্স, কাস্টমার সার্ভিস সব কিছু তো আছেই। মানে এই কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য পিছন থেকে আমাদের বাতাস দিতে হবে। আর এই বাতাসের কাজটা কি? আমাদের যার আইডি থেকে প্রচুর প্রচারণা চালাইতে হবে। দ্যাটস ইট। আর কি করতে হবে? হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সকল কার্যক্রমকে সফল করার লক্ষ্যে, বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে ঝাঁপায়ে পড়তে হবে। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এখন আমাদেরকে ডিন ভেরিফিকেশন করার কথা বলছে। এই ডিন ভেরিফিকেশনের কাজগুলো আমাদেরকে সিরিয়াসলি করতে হবে। কিছু বাটপারের বাচ্চা দেখলাম বলতেছে এইটা করব না, সেটা করব না, ডিন ভেরিফিকেশন করব না, হ্যান করব না, তেন করব না। তো আমরা তো ডিন ভেরিফিকেশন করতেছি, তো এরা তো আর ডিন ভেরিফিকেশন করবে না। তো তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দেই যে সকল দালালের বাচ্চারা আপনারা বলতেছেন ডিন ভেরিফিকেশন করবেন না, সমস্যা নাই, আমরা ডিন ভেরিফিকেশন করি। তো আপনাদের তো কিছু না কিছু করতে হবে, বসে নয় থেকে কিছু তো করতে হবে। ওই সামনে শীতের সিজন আসতেছে, আপনারা প্রতিদিন 1 কেজি করে মূলা কিনবেন আর মূলার জুস ব্লেন্ডারে ঘুটাইয়া মূলার জুস খাইবেন। আমরা ডিন ভেরিফিকেশন করতে থাকি আর আপনারা মূলার জুস খাইতে থাকেন। আপনাদের ডিন ভেরিফিকেশন না করায় আমাদের প্রতিষ্ঠানের কিছু আসে যায় না, কারণ 1% ব্যক্তি এখনও এক পায়ে দাঁড়িয়ে আছে ডেস্টিনিতে ব্যবসা করার জন্য। তো ডেস্টিনির 45 লাখের 1% হিসাব করেন, আপনি ডিন ভেরিফিকেশন করেন না, আপনি বসে ঘুমান। আর একটা বিষয়, বিনিয়োগকারী হিসেবে আমাদের আরেকটা কাজ করতে হবে, অফিসমুখী হইতে হবে। অফিসমুখী হইতে হবে এই জন্য যে দেখেন শুক্রবার দিন কিন্তু এখন অফিস খোলা, মালিক পক্ষ কিন্তু এখন শুক্রবারে অফিস খোলা রেখেছেন এই জন্য যে আমরা চাকরি করি, ব্যবসা করি বা যেই কাজই করি না কেন, একটা দিন যেহেতু আমরা ইজিলি বন্ধ থাকে শুক্রবার দিন, ওই দিনটাই যেন আমরা অফিসে আসতে পারি। তো এই ক্ষেত্রে আমি মালিক পক্ষের কাছে আবারও বিনীতভাবে
অনুরোধ করব যে শুক্রবারের এই অ্যাক্টিভিটিসটা এটা যদি একটা প্রাতিষ্ঠানিক রূপদান করা যায়, যেমন শুক্রবার অফিস খোলা, সেক্ষেত্রে যদি একটা কর্মশালা শুরু করা যায়, সেটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মাধ্যমেই হোক আর মৌখিকভাবেই হোক, মানে ওরালি হোক আর ভিজুয়ালি হোক, যদি এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, প্রাতিষ্ঠানিক রূপদান করা গেলে মনে হয় এটা খুব আমাদের জন্য ভালো হতো। কি সেটা, যে প্রতি শুক্রবার অফিস খোলা ঠিক আছে, বাট একটা স্পেসিফিক যদি কর্মশালা শুরু করা যায়, সে ফর এক্সাম্পল প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে 4টা বা প্রতি শুক্রবার বিকাল 3:30 থেকে 4:30, কি হবে, ডিন ভেরিফিকেশন কর্মশালা অথবা মত বিনিময় কর্মশালা, হোয়াট এভার ইট ইজ, আপনাদের যেটা মানে আপনাদের বিবেচনায় যেটা ভালো হয়, আপনারা এরকম যদি একটা প্রাতিষ্ঠানিক কর্মশালা, যেমন ধরেন আমাদের আগে কিন্তু ডিএসটিসিতে একটা স্পেসিফিক প্রোগ্রাম থাকতো, কিন্তু যে শনিবার এই প্রোগ্রাম, রবিবার এই প্রোগ্রাম, সোমবার এই প্রোগ্রাম, এই স্পেসিফিক প্রোগ্রামগুলো থাকার কারণে আমরা বিনিয়োগকারীরা কিন্তু সার্চ করে নিতাম যে কোন দিন কোন প্রোগ্রামটায় আমি থাকবো। তো এরকম শুক্রবার দিন অ্যাটলিস্ট একটা স্পেসিফিক প্রোগ্রাম যদি থাকে, তাহলে বিনিয়োগকারী হিসেবে যারা রেগুলার আসতে পারে না, তারা হয়তো বা চিন্তা করবে, আচ্ছা সপ্তাহে একটা দিন তো স্পেসিফিক একটা প্রোগ্রাম হচ্ছে, তাহলে ওই প্রোগ্রামটায় আমি অ্যাটেন্ড থাকবো। আর একটা প্রোগ্রাম ভিত্তিক কার্যক্রম হলে যে জিনিসটা হয়, সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে এবং ওই ডেমনস্ট্রেশনটা যখন তারা দেখবে, তারা নিজেরা কিন্তু বুঝে নেবে কাজটা কিভাবে করতে হয়। কারণ ডিন ভেরিফিকেশনের কাজটা, এটা কিন্তু 1 লক্ষ মানুষের ডিন ভেরিফিকেশন যদি আমরা করতে চাই, এটা কিন্তু প্রচুর পরিমাণে ডুপ্লিকেশন ঘটাইতে হবে। যেমন আপনি যখন সাইকেল করলেন, আপনি হয়তো বা 8-10 জন ব্যক্তিকে দিয়ে সাইকেল করে ফেললেন, কিন্তু পিএইচডি হতে গেলে ইন এ লং রান আপনাকে একটা টিম অর্গানাইজ করতে হবে, মানে ম্যান পাওয়ার যেই ব্যাপার যেটা আছে, টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশন ঘটাইতে হবে। তো 1 লক্ষ ডিন ভেরিফিকেশনের জন্য আমাদের কিন্তু টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশন ঘটাইতে হবে। আমাদের এখানে হয়তো বা আমরা এখন 150 ব্যক্তি আমরা অ্যাক্টিভভাবে কাজ করছি ডিন ভেরিফিকেশনের জন্য, এটা কিন্তু যথেষ্ট নয়। আরও অনেক ব্যক্তির টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশন ঘটানোর জন্য সাপ্তাহিক একটা কর্মশালা ধরে যদি প্রোগ্রামগুলো করা হয়, ওয়ার্কশপের মতো, আমাদের যেরকম ওয়ার্কশপ হতো, তাহলে কি হবে, ওই প্রোগ্রামগুলোতে যে সকল ডিস্ট্রিবিউটররা অ্যাটেন্ড করবে, তারা কিন্তু ডিন ভেরিফিকেশন, মার্কেটিং প্ল্যান, বর্তমান সিস্টেম, বর্তমান পলিসি, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, সার্বিক বিষয়ে তারা কিন্তু ডুপ্লিকেট হবে। আর যত বেশি প্রোগ্রামের ডিস্ট্রিবিউটর অ্যাটেন্ড করবে, তত বেশি ডুপ্লিকেট হবে, আর যত বেশি ডুপ্লিকেট হবে, তত বেশি কিন্তু টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লাই হবে। আর টাইম অ্যান্ড লেবারের যত বেশি মাল্টিপ্লাই হবে, তত বেশি ডিন ভেরিফিকেশন হবে, তত বেশি ডিন অ্যাক্টিভেশন হবে, তত বেশি আমাদের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে। তো এই ক্ষেত্রে অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান, অনারেবল অল ফাউন্ডার ডিরেক্টর অফ অ্যাব্রোড যারা বাইরে আছেন, স্পেসিফিকভাবে জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক দেশের বাইরে যিনি আছেন, আপনার প্রতি বিনীত অনুরোধ করছি। আর দেশে যারা আছেন, অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের মাধ্যমে যিনি নিয়োগ হয়েছেন, ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন সহ, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অল ডিরেক্টর সহ শীর্ষস্থানীয় ব্যক্তি যারা আছেন, আপনারা যদি এই ধরনের একটা কর্মশালা আমাদেরকে উপহার দেন, আমার মনে হয় আমরা নিজেরাও ডিন ভেরিফিকেশন এবং ডিন অ্যাক্টিভেশনের কাজটা গতিশীল করতে পারবো। পাশাপাশি টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আরও অনেক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আমরা আউটপুট বের করে নিতে পারবো। আর পাশাপাশি অনলাইনে যদি এরকম একটা টিউটোরিয়াল ছেড়ে দেওয়া হয়, 2 মিনিট, 3-5 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও যদি ছেড়ে দেওয়া হয়, সেটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তৈরি করার মাধ্যমে, সেক্ষেত্রে ঢাকার বাইরের অনেকেও কিন্তু যার মতো করে কাজগুলো করে নিতে পারবে। তো আশা করছি অল রেসপন্সিবিলিটিস অফ ডেস্টিনি গ্রুপ হাই অফিসিয়ালস যারা আছেন, আপনারা বিষয়টুকু সদয় বিবেচনা করবেন এবং আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমরা এই সহযোগিতাটুকু বিনীতভাবে আশা করছি। মামলাজনিত একটা আলোচনা দিয়ে তারপর লাস্ট ফিনিশিং দিয়ে দেব। মামলাজনিত আপডেটের ক্ষেত্রে 11ই নভেম্বর নিয়ে আপনারা অনেকেই আশাবাদী। দেখেন, আপনাদের আশার প্রতি আমি সম্মান রেখেই বলছি, মনে হয় 11ই নভেম্বরের ভিতরে পুরো বিষয়টা সলিউশন হবে না। মানে ধরেন এখন আইওর কাজ চলছে ট্রি প্ল্যান্টেশনের মামলায়, তারপরে যুক্তিতর্ক উপস্থাপন, সাফাই সাক্ষী, রায়, আজকে 4 তারিখ, এই এত দ্রুততম সময়ের ভিতরে এই কাজগুলো হবে বলে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না। বাট মানে আমি 11 তারিখে সমস্যার সমাধান হয়ে যাক, আমি মনে প্রাণে আমিও ওইটা চাই, কিন্তু আপনি চাইলেই তো হবে না। আপনার প্রাতিষ্ঠানিক ফরম্যাট, জুডিশিয়াল ফরমেশন এবং সামগ্রিক প্রেক্ষাপট চিন্তা ভাবনা করলে আমার মনে হয় এটা আর একটু সময় লাগবে। তো আপনারা 11ই নভেম্বরের আশা নিয়ে যারা বসে আছেন,
যদি আপনাদের ভালোর জন্যই বলতেছি, শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি, খোদা না করুক 11ই নভেম্বর যদি ভালো কোনো সম্ভাবনা না তৈরি হয়, আপনারা আশাহত হয়েন না, একটা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেন। আমার কাছে যেটা মনে হয় এটা আরও কিছুদিন সময় লাগবে। যাই হোক, বাকিটা সময় বলে দিবে। আপনারা শুধুমাত্র জুবাইদ আহমেদ শামী লিখেছেন, একই জিমেইলে কি একাধিক ব্যক্তির ডিন ভেরিফিকেশন করা যাবে? একটা ইমেল দিয়ে তো আপনি একটার বেশি ফেসবুক পেজ খুলতে পারেন না। সেমভাবে একটা জিমেইল দিয়ে একের বেশি একাধিক ডিন ভেরিফিকেশন আপনি করতে পারবেন না। পার জিমেইল, পার ডিন ভেরিফিকেশনের জন্য একটা করে মেইল লাগবে। এনিওয়ে, রায়ের ব্যাপার যেটা বলছিলাম, মনে হয় আমাদের আরও কিছুদিন সময় লাগবে, কারণ সার্বিক পরিস্থিতি তাই বলে। তো বাকিটা সময় বলে দিবে। 11ই নভেম্বরের অপেক্ষায় যারা আছেন, দেখেন পরিস্থিতি কি হয়। এনিওয়ে, আমি সর্বশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করব। আজকের এই যে এত গোছালো একটা ফরম্যাটে আমরা ডেস্টিনিকে দেখতে পাচ্ছি, যেই ডেস্টিনি একেবারে বন্ধ করে দিয়ে এটাকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা বা ষড়যন্ত্র করা হয়েছিল, সেই যে ডেস্টিনি আজকে কামব্যাক করেছে অত্যন্ত স্ট্রংলি, এবং এখন এখানে ডায়মন্ডরা আসছেন, পিএইচডিরা আসছেন, কাস্টমার সার্ভিস সেট আপ হয়ে গেছে, ডিন ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, মার্কেটিং প্ল্যান নিয়ে ট্রাবল শুটিং চলছে, প্রোডাক্ট লাইন নিয়ে কাজ চলছে, সামনে হয়তোবা আরও অনেক বড় বড় ইভেন্ট হয়তোবা সামনে হবে। তারপর 5ই জানুয়ারি 2025-এর 5ই জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি চলছে। সব মিলিয়ে এই যে আজকের এই চরম ইতিবাচক অবস্থা, এটার জন্য যারা ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেকের প্রতি বিনিয়োগকারী হিসেবে আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অল ফাউন্ডার ডিরেক্টর, আবারও আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব মেজবাউদ্দিন স্বপন, জনাব সাইদুর রহমান সহ বিদেশে যারা আছেন, যারা সার্বিক পরিস্থিতির কারণে দেশে আসতে না পারলেও কোনো অংশেই প্রতিষ্ঠানের কার্যক্রমকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই, সার্বিকভাবে সহযোগিতা করছেন, এবং টোটাল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডকে সার্বিক পরামর্শ এবং শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সাপোর্ট করছেন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। তলবি সভার যারা কারিগর, অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। জেনারেল হারুন অর রশিদ, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ, বীর প্রতীক, অবসরপ্রাপ্ত, আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা দুইজন সামনে থেকে নেতৃত্ব দিয়ে 2020 সালে তলবি সভাটা করে দিয়েছিলেন বিধায়ী, সেই ধারাবাহিকতায় আজকের এই ডেস্টিনি। সো আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনিও আমাদের যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ডেস্টিনির একজন সরাসরি মালিক পক্ষ না হয়েও, একজন নন নেটওয়ার্কার হয়েও আপনি যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনার প্রতিও আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অল ডাইরেক্টর অফ ডেস্টিনিস বোর্ড, বর্তমান বোর্ডে যারা ডাইরেক্টর আছেন, সকল ডাইরেক্টরের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যাকসেপ্ট সিরামনির ওই বাটপার কিন্তু কালকেও মিটিংয়ে আসে নাই, ডায়মন্ড মিটিং হয়েছে কিন্তু সে আসে নাই, তো ওই সিরামনির প্রতি কোনো ধন্যবাদ হবে না। অল শেয়ার হোল্ডার, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনারা একত্রিত হয়েছিলেন বা হয়ে আছেন বিধায় আজকের এই অবস্থা। ক্রাউন এক্সিকিউটিভ এবং ডায়মন্ড এক্সিকিউটিভ যারা আছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। পিএইচডিদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। যারা ইনঅ্যাক্টিভ আছেন পিএইচডি, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। কারণ অনেকেই বলেন যে এই যে বাটপারের বাচ্চারা বেশি বলে এটা, যে এতদিন কইছিলেন, হ্যাঁ এতদিন কইছিলেন। যারা 12 বছর প্রতিষ্ঠানের সাথে লেগেছিল, এরাও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক, প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে। যারা ইনঅ্যাক্টিভ ছিল তারাও প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে। কিভাবে? এরা যে মামলা করে না, এটাই তো এক ধরনের সহযোগিতা। তো কে ছিল আর কে ছিল না, এই কথা দিয়ে পার্থক্য করে ওই বাটপারের বাচ্চারা। তাদের এই কথায় আমরা কান দিব না। আমরা 45 লক্ষ মানুষের কর্মসংস্থান রক্ষার জন্য 12 সাল থেকে যদি কাজ করেই থাকি, তাহলে কে ইনঅ্যাক্টিভ এই চিন্তা তো করা যাবে না। যে লোকটা ইনঅ্যাক্টিভ আজকে আসতেছে, সে কি 45 লাখের মধ্যে পড়ে না? যেই পিএইচডি এতদিন ইনঅ্যাক্টিভ ছিল, আজকে আসতে চাচ্ছে, সেই পিএইচডি কি 45 লাখের মধ্যে পড়ে না? তাহলে বাটপারের বাচ্চারা যে বলে এতদিন কোথায় ছিল, তো 45 লাখের জন্য তারা কাজ করলে এই কথা কেন বলে? কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। কে ছিল না এই চিন্তা করা যাবে না। আর এই ক্রাইসিসে প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার জন্য আইনি কোনো বাধ্যবাধকতা তো কোনো ডিস্ট্রিবিউটরের নাই। যারা ছিল উইলিংলি ছিল, যারা ছিল না উইলিংলি ছিল না, এটা কোনো অপরাধ না। অতএব কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না, সবাইকেই আসতে হবে। এই কারণেই অল শেয়ার হোল্ডার, অল ক্রাউন, অল ডায়মন্ড, অল পিএইচডি, অল ডিস্ট্রিবিউটর, সবাইকে আমাদের ধন্যবাদ জানাইতে হবে। এবং আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে প্রত্যেকেরই অবদান আছে। থ্যাঙ্কস টু অল।
ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস গোস টু মিস্টার আশরাফুল আমিন, ম্যানেজিং কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড। আপনি জাস্ট 2 থেকে 3 মাসের ভিতরে প্রতিষ্ঠানটাকে একটা হারমোনাইজ ওয়েতে নিয়ে এসেছেন এবং খুব চমৎকার সমন্বয় করছেন ফাউন্ডার ডিরেক্টরদের সাথে, অ্যাব্রোড যারা আছেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথে, এক্সিকিউটিভ, ডিস্ট্রিবিউটর, পিএইচডি সকলের সাথে, সবার সাথে একটা চমৎকার কোঅর্ডিনেশন করে আপনি আজকে এটাকে এত দূর নিয়ে এসেছেন। সো স্পেশাল থ্যাঙ্কস গোস টু মিস্টার আশরাফুল আমিন। এর বাইরে পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলরা ডন টু ডাস্ক কষ্ট করে যাচ্ছেন, আলিস সেন্টারে সময় দিয়ে যাচ্ছেন এবং ওনারা যে কাস্টমার সার্ভিসে যারা কাজ করছেন বা করবেন, ওনারা কিন্তু অবৈতনিক শ্রম দিচ্ছেন। অতএব ওনাদের কার্যক্রমের প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা রইল। আর সর্বশেষে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটা কথা দিয়ে শেষ করে দিব। আমি ওই কথাই সবসময় আপনাদেরকে বলি, আজকেও বলবো। আমি আপনাদেরকে ডিন ভেরিফিকেশনের কথাও বলবো না, ডিন অ্যাক্টিভেশনের কথাও বলবো না, প্রতিষ্ঠানের কোন কাজ করবেন সেটার কথাও বলবো না। আমি শুধু একটা কথাই বলবো যে আপনার বিচার বিবেচনা দিয়ে সব কিছু মূল্যায়ন করেন। আলিস সেন্টারের যারা আছেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, ওনারা কি করছেন সেটা দেখেন। ডায়মন্ড এক্সিকিউটিভ যারা আছেন, ওনারা কি করছেন দেখেন। পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামে যারা আছেন, ওনারা কি করছে সেটা দেখেন। আলিসের পাশাপাশি ওই মাহাতাবে যে বাটপারগুলো বসে, ওগুলো কি করতেছে সেটাও দেখেন। মামলা নিয়ে যারা লাফালাফি করতেছে, জামিন নিয়ে যারা বাণিজ্য করতেছে, তামসা করতেছে, সেটাও দেখেন। সব কিছু দেখেন। দেখার পর আপনার বিচার বিবেচনা দিয়ে যেটাকে আপনার ইফেক্টিভ, ইতিবাচক এবং প্রতিষ্ঠানের জন্য এবং আপনার বিনিয়োগের সুরক্ষার জন্য সঠিক মনে হয়, আপনি সেটাই করেন। আপনাদেরকে আমি ডিন ভেরিফিকেশনের কথা, ডিন অ্যাক্টিভেশনের কথা, কারো পক্ষ বিপক্ষ নেওয়ার কথা কিছুই বলবো না। শুধু বলবো নিজের বিচার বিবেচনা দিয়ে যাচাই করে আপনার সিদ্ধান্তটা আপনি নেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আমরা হয়তোবা আরও বেশ কিছু গুড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো, কারণ অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে। বিশেষ করে মালিক পক্ষে যারা আছেন, ওনারা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দিনরাত এক করে ওনারা কাজ করছেন, নাওয়া খাওয়া বাদ দিয়ে ওনারা অনেকেই কাজ করছেন। মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট লিস্ট, কাস্টমার সার্ভিস সব কিছু মিলে কাজ করছেন। একটা বিশাল কর্মযজ্ঞ। এই বিশাল কর্মযজ্ঞে আমরা যার যার অবস্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অবদান রাখার মাধ্যমে আমাদের ডেস্টিনিকে আমরা আবার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাব এবং আমাদের সেই স্বপ্নীল ক্যারিয়ারকে আমরা 2025 সাল থেকে আবারও রিস্টার্টের মাধ্যমে, আমাদের কর্মসংস্থান ফেরত পাওয়ার মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় স্বপ্নীল নবযাত্রা শুরু করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।